ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে আর একটি বোঝানোর ক্লাস নিয়ে আমি চলে এলাম। আজকে তোমাদের পাঠ্য কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 এই কবিতাটি আমি তোমাদের জন্য আজকে উপস্থাপন করব। কবিতাটি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেব, বিষয়বস্তু সহ এবং লাইন বাই লাইন আলোচনা হবে। তোমরা অবশ্যই আমার এই ক্লাসের সঙ্গে থেকো, তোমাদের উপকার হবে, সুন্দরভাবে বুঝতে পারবে এই কবিতাটি। আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করে দিও, সবার মাঝে শেয়ার করে দিও, বন্ধু বান্ধব সহপাঠী যারা আছে সবার মধ্যে, সবারই উপকারে আসবে। এত সুন্দরভাবে তোমরা আগে কখনোই বোঝোনি আশা করি, সেটাই আমি তোমাদের বোঝাবো আজকে। কবিতাটি দেখো, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতাটি লিখেছেন বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তোমরা নাম হয়তো নিশ্চয়ই শুনেছ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। বিখ্যাত ব্রিটিশ কবি ছিলেন। তার অনন্য সৃষ্টি অনেক আছে। কবিতাটির মূল উৎস ছিল পোয়েম ইনটু ভলিউমস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম ছিল, দেখো জন্মটা একটু, জন্ম মৃত্যুটা দেখে রাখবে, বিখ্যাত কবি তো। জন্মেছিলেন 7 এপ্রিল 1770, 1770 সালে। মৃত্যু হয়েছিল এপ্রিল 23, 1850, 1850 সালে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রধানত প্রকৃতির কবি ছিলেন। প্রকৃতিকে তিনি ভালোবাসতেন। অনেক ভালো ভালো তার প্রকৃতি বিষয়ক কবিতা আছে। প্রকৃতিকে নিয়ে, নেচারকে নিয়ে তিনি কবিতা লিখেছিলেন, লিখতে ভালোবাসতেন। এখানেও সেই ধরনেরই একটি সুন্দর কবিতা তিনি উপস্থাপন করেছিলেন। যখন তিনি লন্ডন থেকে ডোভার, তার ফ্রান্সে যাচ্ছিলেন, সেই যাওয়ার পথে তিনি তার ঘোড়ার গাড়িটিকে দাঁড় করিয়েছিলেন ওয়েস্টমিনস্টার ব্রিজে। দেখো, ওয়েস্টমিনস্টার ব্রিজ হলো লন্ডন শহরের টেমস নদীর উপরে একটি ব্রিজ। সেই ব্রিজের নাম অনুসারে এই কবিতাটার নামকরণ করেছেন তিনি। তাহলে লন্ডন ইংল্যান্ডে, তাহলে ইংল্যান্ডের লন্ডন শহরের ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই ব্রিজের উপরে, টেমস নদীর উপরে অবস্থিত। সেই ব্রিজের উপর দিয়ে তিনি খুব সকালবেলা, ভোরবেলা যাচ্ছিলেন। খুব ভোরবেলা, সকালবেলা তিনি যাচ্ছিলেন ডোভার বা ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে। সঙ্গে ছিল তার বোন ডরোথি। যেতে যেতে তিনি টেমস নদীর উপরে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলেন।
তার বোন ডরোথি তার দিনপঞ্জিতে লিখেছিলেন যে সকাল 5টা থেকে 6টার মধ্যে তারা লন্ডন ছেড়েছিল। সকালটা ছিল খুবই সুন্দর, চারিদিকের নিস্তব্ধ পরিবেশ, একটা মনোরম প্রাকৃতিক একটা মায়াবী পরিবেশ ছিল। অর্থাৎ পৃথিবীর ব্যস্ততম শহরগুলোর মধ্যে লন্ডন অন্যতম, এবং এই টেমস নদীর উপরে যে ব্রিজ, ওয়েস্টমিনিস্টার ব্রিজ ছিল ব্যস্ততম ব্রিজ। প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে সেখান দিয়ে যানবাহন যেত, সব সময়ে লোকের সমাগম হতো, কোলাহল চারিদিকে ছিল খুবই। কিন্তু এই ভোরের বেলায় সব কিছুই যেন স্তব্ধ, নিস্তব্ধ, শুধু প্রকৃতির সৌন্দর্যই সেখানে ধরা পড়েছে। তাই কবিও দাঁড়িয়ে গেছিলেন ব্রিজের উপরে সেই সৌন্দর্য উপলব্ধি করার জন্য। তিনি সেই মনোরম অপরূপ দৃশ্য, সেই দৃশ্য, যে দৃশ্য তিনি দেখেছিলেন সেই ভোরের সকালে, সেই দৃশ্যই তিনি এখানে তুলে ধরেছেন। তিনি বলেছেন এত সৌন্দর্য এই নিস্তব্ধ পরিবেশে, একটা মায়াবী পরিবেশে, মায়াবী প্রাকৃতিক পরিবেশে তিনি যা দেখলেন, এর থেকে সুন্দর আর কিছু হয় না, এর থেকে সুন্দর কিছু হয় না। তিনি সেই সঙ্গে আরো বলেছেন, কিন্তু এই সৌন্দর্য দেখার মানসিকতা থাকতে হবে। যারা বেরসিক, যারা ডাল বলেছেন তিনি তারা এই সৌন্দর্য উপলব্ধি করতে পারবে না, তারা উপেক্ষা করে চলে যাবে। কিন্তু এই যে মহিমাময় এত সুন্দর পরিবেশ, যেটা মন ছুঁয়ে যায়, সেই সৌন্দর্য তিনি উপেক্ষা করে যেতে পারেননি। তার কাছে মনে হয়েছে লন্ডন শহরটা যেন সুন্দর একটা ভোরের একটা মায়াবী বস্ত্র পরিধান করে আছে। চারিদিকে নিস্তব্ধ, সবকিছু তার কাছে অনাবৃত মনে হয়েছে। সবকিছু মনে হয়েছে তার কাছে জাহাজ, বড় বড় বাড়ি, গম্বুজ, সবকিছু, থিয়েটার মঞ্চ, থিয়েটার হল, মন্দির, সবকিছু মনে হচ্ছে নিস্তব্ধ। কোথাও কোনো শব্দ নেই, শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছাড়া, প্রকৃতির সৌন্দর্য ছাড়া আর কিছুই নেই। সবকিছু তার কাছে মনে হচ্ছে ব্রাইট, উজ্জ্বল এবং গ্লিটারিং, ঝলমল করছে চারিদিক। তখন রাস্তায় গাড়ি ঘোড়া চলেনি, সেইভাবে চলেনি, তাই ধোঁয়া নেই বাতাসে, স্মোকলেস এয়ার। কবি বলেছেন স্মোকলেস এয়ার, ধোঁয়া নেই, সেই পলিউশন নেই, দূষণ নেই। তিনি বলেছেন এত সুন্দর টেমস নদীর উপরে সেই সূর্য ওঠা, সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে এই সৌন্দর্য অবলোকন করা। সূর্য এত সুন্দরভাবে উঠতে তো কোনোদিন দেখিনি। সূর্য উঠছে খুব সুন্দরভাবে, তার প্রথম উজ্জ্বলতা নিয়ে, ভোরের প্রথম উজ্জ্বলতা নিয়ে, সে মিষ্টি রোদ নিয়ে সে উঠছে। মিষ্টি রোদের ঝলক চারিদিকে ঝলমল করছে সবকিছুই, উপত্যকা, শিলাস্তূপ, পাহাড়। কই বলছেন আমি কখনোই এটা দেখিনি, এই সৌন্দর্য, এত শান্ত গভীর এই সৌন্দর্য আমি কখনো আগে দেখিনি। সবকিছু যেন নীরবে বয়ে চলেছে, টেমস নদীও যেন শান্তভাবে তার নিজের ইচ্ছায় বয়ে চলেছে। এবং বড় বড় বাড়িগুলো, বড় বড় বিশাল বিশাল ইমারতগুলোও যেন মনে হচ্ছে তাদের বড় বড় হৃদয়গুলোও যেন এখনো ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এই সৌন্দর্য দেখে তিনি উচ্ছ্বসিত, তিনি মুগ্ধ, কবির অন্তর ভরে গেছে। তাই তিনি সেই ঘোড়ার গাড়ির করে যখন যাচ্ছিলেন, তিনি গাড়িতে বসেই এই কবিতা লিখে ফেললেন। সঙ্গে ছিল তার বোন
ডরোথি। দেখো, এই হলো বিষয়বস্তু, তোমাদের বোঝালাম। এইবারে লাইন বাই লাইন তোমাদের কবিতাটা আমি বুঝিয়ে দেবো। দেখো, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সহ তোমাদের আমি বুঝিয়ে দেবো। কি বলেছে দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং। আর্থ মানে কি? পৃথিবী। হ্যাজ নট, নয়, এনিথিং, কোনো কিছুই নেই। টু শো, শো মানে কি? দেখানো, দেখার মতো। মোর ফেয়ার, ফেয়ার মানে সুন্দর। বলছে পৃথিবীতে এত সুন্দর, এর থেকে সুন্দর আর কিছু দেখার নেই। কি বলেছেন কবি? বলছে এই যে সৌন্দর্য আমি দেখলাম, সকালবেলার সৌন্দর্য, ভোরের সৌন্দর্য, এর থেকে সুন্দর আর কিছু দেখার আছে? নেই। কিন্তু আবার সঙ্গে তিনি বলেছেন ডাল উড হিবি। তাহলে ডাল মানে কি? বেরসিক। ডাল মানে বোকা, এখানে বেরসিক। উড হিবি, সে কি করবে? অফ সোল, আত্মা, বেরসিকের আত্মা, অর্থাৎ যারা এই সৌন্দর্য অবলোকন করতে পারবে না, যাদের কাছে এই সৌন্দর্য সুন্দরভাবে ধরা দেবে না, হু কুড পাস বাই, তারা কি করতে পারে? যারা হু পাস বাই, পাশ কাটিয়ে চলে যাবে। তাহলে এই সৌন্দর্য দেখার কি করতে হবে? মন থাকতে হবে, অন্তর থাকতে হবে, উপলব্ধি করার মতো মানসিকতা থাকলেই এই সৌন্দর্য অবলোকন করা যাবে। আর না হলে পাশ কাটিয়ে চলে যাবে, অনেকেই চলে যাবে, তারা বুঝতে পারবে না এই যে সৌন্দর্য ভোরের। এ সাইট, সাইট মানে কি? দৃশ্য। এ সাইট, একটি দৃশ্য। সো টাচিং, টাচ মানে কি? স্পর্শ করা। সো টাচিং, সো মানে খুব। এই দৃশ্য এতটা স্পর্শকাতর। ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে সৌন্দর্য, এর সৌন্দর্য, ম্যাজেস্টি মানে সৌন্দর্য, মহিমা। এর মহিমা এতটা স্পর্শ করে যায়, অন্তর ছুঁয়ে যায়। এই দৃশ্য, এই দৃশ্যটা অন্তর স্পর্শ করে যায়। দ্য সিটি, শহর, এখানে লন্ডন শহরের কথা বলা হয়েছে। এই শহর নাও ডোথ, ডোথ হলো ডাজ। তাহলে দ্যাট সিটি নাও ডাজ, শহরটা এখন লাইক এ গার্মেন্ট। গার্মেন্ট মানে তোমরা জানো, গার্মেন্ট মানে হলো বস্ত্র। বস্ত্র মনে হচ্ছে বস্ত্র পরিধান করে আছে, সুন্দর গার্মেন্ট, বস্ত্র পরিধান করে আছে। উইয়ার মানে পরিধান করা। মনে হচ্ছে সকালের ভোরের একটা আবছা আলোয় মায়াবী সৌন্দর্য, মায়াবী বস্ত্র পরিধান করে আছে। দ্য বিউটি অব দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। কোন সময় বলেছে? মর্নিং, সকালবেলা। ডরোথির বর্ণনায় পাওয়া যায় সকাল 5টা থেকে 6টার মধ্যে। তাহলে সেই সৌন্দর্য, দি বিউটি, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, মানে এই সৌন্দর্যটাকেই বোঝানো হয়েছে। অব দ্য মর্নিং, সকালের। কিরকম দেখো? সাইলেন্ট, নিস্তব্ধ। বেয়ার, বেয়ার মানে উন্মুক্ত, অর্থাৎ অনাবৃত, কোথাও কোনো বাধা নেই, চারিদিকে বিস্তৃত ছড়ানো এই সৌন্দর্য। শিপস, জাহাজগুলি। তাহলে টেমস নদীতে জাহাজ চলে, সেগুলো কি চলছে না? তো ভোরে তখনও যাত্রা শুরু করেনি, তারা চলেনি। তাই শিপস, টাওয়ার্স, টাওয়ার্স মানে, টাওয়ার মানে গম্বুজ, কিন্তু এখানে ডোমস দিয়ে এসছে, যেহেতু ডোমস মানে গম্বুজ, তাই টাওয়ার্স মানে উঁচু উঁচু যে ইমারতগুলো। ডোমস মানে গম্বুজ। থিয়েটার্স, থিয়েটার্স মানে হচ্ছে নাট্যালয় বা রঙ্গালয়, হ্যাঁ, সেগুলো। অ্যান্ড টেম্পেলস, মন্দিরগুলি। লাইজ, অবস্থান করছে, অর্থাৎ নিঃশব্দে সেগুলি অবস্থান করছে। যে যেখানে আছে সেইভাবে অবস্থান করছে, সেখানে কোলাহল নেই, সেখানে কোনো রকম আওয়াজ নেই, শব্দ নেই। তাই সেগুলো কবির কাছে ধরা দিয়েছে সাইলেন্ট অ্যান্ড বেয়ার। ওপেন আনটু দ্য ফিল্ড, বলছে মাঠ পর্যন্ত, যত দূর দেখা যায়। আনটু মানে পর্যন্ত, ওপেন মানে খোলা, বলছে সব কিছু মুক্ত, কোনো কিছুই যেন কোথাও বাধা নেই, কোনো কিছুই কোথাও যেন আটকানো নেই, সব কিছু উন্মুক্ত। অ্যান্ড টু দ্য স্কাই, আকাশ পর্যন্ত। অর্থ কবি বলেছেন মাঠ থেকে আকাশ,
এবং সমুদ্র চারিদিকে সমস্ত কিছু সকালের সৌন্দর্যে, ভোরের আবছা আলোয়, মায়াবী প্রাকৃতিক পরিবেশে সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। অল ব্রাইট, সবকিছু যেন ঝলমল করছে। ব্রাইট মানে কি উজ্জ্বল, ঝলমলে, সবকিছু ঝলমল করছে। গ্লিটারিং, তাহলে ব্রাইট মানে উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং মানে ঝলমল করা, ঝলমল করছে, ঝকঝক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, দারুণ বলেছেন, স্মোকলেস এয়ার, অর্থাৎ বাতাসে কোনো ধোঁয়া নেই, বিশুদ্ধ বাতাস। অর্থাৎ অত ভোরে তখনও গাড়ি ঘোড়া চলেনি, গাড়ি ঘোড়ার ধোঁয়া নেই, কলকারখানাও খোলেনি, তারও ধোঁয়া নেই। চারিদিকে সব কিছুই মনে হচ্ছে বাতাস স্মোকলেস, ধোঁয়াহীন, দূষণহীন। এই সুন্দর মনোরম বাতাস। নেভার ডিড সান, সূর্য কখনোই মোর বিউটিফুল স্টেপ, মোর মানে আরো বিউটিফুল, সুন্দরভাবে স্টেপ, স্টেপ মানে পদক্ষেপ, এখানে ওঠা। বলছে আমি কখনোই দেখিনি সূর্যকে এত সুন্দরভাবে, নেভার মানে কখনোই না, কখনোই দেখিনি আমি সূর্যকে এত সুন্দরভাবে উঠতে, স্টেপ বাই স্টেপ এত সুন্দরভাবে সূর্যকে উঠতে আমি কখনোই দেখিনি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম উজ্জ্বলতা, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম উজ্জ্বলতা। তাহলে ভোরের এই সৌন্দর্য, এই প্রথম উজ্জ্বলতা, অর্থাৎ সূর্য সবে তখন উঠছে, সেই সৌন্দর্য। ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা, রক, রক মানে শিলাস্তূপ, আর হিল পাহাড়। তাহলে উপত্যকা, পাহাড়, পর্বত সব কিছুই কিভাবে আছে, প্রথম উজ্জ্বলতায় সূর্যের ঝলমল করছে। নেভার আই স, কবি বলেছেন নেভার আই স, আমি কখনোই দেখিনি, কখনো দেখিনি। নেভার মানে কখনোই না, স মানে সি পাস্ট হলো স। নেভার স আই, আমি কখনোই দেখিনি। অর্থাৎ কবির কাছে এই সৌন্দর্য, এই উপলব্ধি প্রথম। নেভার ফেল্ট, বলছি এত সুন্দর, ফেল্ট মানে কি অনুভব করা, উপলব্ধি করা। নেভার কখনোই না, কখনোই আমি উপলব্ধি করিনি। বলছি এর আগে, আজকের যে সৌন্দর্য আমি দেখলাম, এই সৌন্দর্য আমি আগে কখনোই দেখিনি, কখনোই উপলব্ধি করিনি, অন্তর দিয়ে বুঝিনি। এ কেম সো ডিপ, CLM বুঝছেন, কেম হবে, কেম মানে শান্তি, শান্ত, কোমল শান্তি, এত শান্তি, সো ডিপ, ডিপ মানে গভীর, এত গভীর শান্তি আমি আগে কখনো পাইনি। দ্য রিভার গ্লাইডেড, এবার তিনি বলেছেন টেমস নদীর কথা বলেছেন। গ্লাইডেড মানে নীরবে বয়ে চলা। তাহলে তখনও নদীতে কি বলেছেন, নীরবে বয়ে চলেছে, সেই নদী নীরবে বয়ে চলেছে অ্যাট ইজ ওন সুইট উইল, অ্যাট ইজ ওন, OWN, ওন মানে নিজের, সুইট উইল, তা নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় নদী বয়ে চলেছে। অর্থাৎ কি বলেছেন, যে নদী টেমস কি করেছে, তার নিজের ইচ্ছায় বয়ে চলেছে। তাহলে কি কবি কি বলেছেন, যে এত সৌন্দর্য তিনি কখনো দেখেননি। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, সূর্য এত সুন্দরভাবে উঠেছে, এইটা। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম উজ্জ্বলতা। ভ্যালি, তার ভ্যালি উপত্যকা, রক শিলাস্তূপ এবং পাহাড় সব কিছুকে সুন্দর সুন্দর দেখাচ্ছে, সুন্দরভাবে স্বচ্ছতা দিয়েছে। নেভার আই স, আমি কখনো দেখিনি। নেভার ফেল্ড, কখনো উপলব্ধি করিনি। কবি কি বলেছেন, এত শান্তি, এত শান্ত পরিবেশ লন্ডনের। তোমাদের আগেই বলেছি যে ব্যস্ততম শহর লন্ডন, কিন্তু সেই শহরের এত শান্তি, ভোরের সৌন্দর্যের সব কিছু এত শান্ত, এত স্মোকলেস এয়ার, কবি বলেছেন মন ছুঁয়ে গিয়েছে, মুগ্ধ হয়ে গিয়েছেন তিনি। তাই তিনি ব্রিজের উপরেই ঘোড়ার গাড়িতে বসেই কবিতা লিখে ফেললেন। দ্য রিভার গ্লাইডেড, নিঃশব্দে বয়ে চলেছে অ্যাট হিজ ওন সুইট উইল। টেমস নদী বয়ে চলেছে, কেন বলেছেন কবি ওন সুইট উইল? কারণ তখনও তো নদীতে কোনো জাহাজ, কোনো নৌকা, কোনো যানবাহন চলেনি, বাধা নৌকা চলেনি। তাই নদীর স্রোতের
বাধা দেওয়ার মতো কোনো যানবাহন ছিল না। তাই কবি বলেছেন ওন সুইট উইল, সে বলেছিল গ্লাইডেড মানে বয়ে চলেছে তার নিজের ইচ্ছায়, তার নিজের ইচ্ছায় বয়ে চলেছে। ডিয়ার গড, শেষে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন, বলেছেন ডিয়ার গড, হাই ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। কেন বলেছেন দ্য ডিয়ার গড? অর্থাৎ এই সৌন্দর্য, তাকে সৌন্দর্যের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এই সৌন্দর্যকে উপলব্ধি করানোর জন্য তিনি কি বলেছেন? ডিয়ার গড, হে ঈশ্বর, তুমি কি দেখালে আজকে, অন্তর ভরে গেল, মন ভরে গেল, মন ছুঁয়ে গেল আজকের এই সৌন্দর্য। লন্ডন শহরের টেমস নদীর উপরের এই ব্রিজের উপরে দাঁড়িয়ে যে সৌন্দর্য আমি দেখলাম, সুন্দর স্মোকলেস বাতাসে পাহাড় পর্বত সমস্ত কিছু নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই, আওয়াজ নেই, প্রকৃতির এই সৌন্দর্য, মুগ্ধতায় কবি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। বলছেন দি ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বড় বড় বাড়িগুলো মনে হচ্ছে ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, সেই বড় বড় বাড়ির বিশাল বিশাল হৃদয়গুলো ইজ লাইং স্টিল, এখনো পর্যন্ত লাইং, শুয়ে আছে। অর্থাৎ এখনো পর্যন্ত সেগুলো নিস্তব্ধ, ব্যস্ততা তার মধ্যে এখনো দেখা যায়নি, দেখা যাচ্ছে না, এখনো সেগুলো এই শক্তিশালী হৃৎপিণ্ড তাদের যেন বিশ্রামরত, বিশ্রামে আছে। তাহলে এই কবিতাটা তোমাদের বোঝালাম, নিশ্চয়ই তোমরা বুঝেছো আশা করছি। খুব সুন্দরভাবে ওয়ার্ড মিনিং সহ লাইন বাই লাইন বোঝালাম। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আর যদি তোমাদের উপকারে আসে ভাবো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করলে, সাবস্ক্রাইব করলে বুঝতে পারবে যে কতটা উপকারী তোমাদের জন্য। তাহলে ক্লাস 10 থেকে বিয়ের সমস্ত ধরনের সব ধরনের ভিডিও, বোঝানোর ভিডিও, নোটসের ভিডিও, সব ধরনের ভিডিও আমি তোমাদের জন্য আনবো। এই আমার ক্লাসগুলো ফলো করলে তোমাদের অনেক অনেক উপকার হবে। সব কিছু কনফিউশন দূর হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে ভালো করে। এত সুন্দরভাবে কবিতা গল্প তোমরা আশা করি আগে বোঝোনি, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এটা তোমাদের কাছে অনুরোধ। আর বেশি বেশি শেয়ার করে দাও, সবাই যাতে সুবিধা পেতে পারে, এই ক্লাসগুলোর উপকারিতা নিতে পারে বা পেতে পারে। তাই শেয়ার করো বেশি বেশি সহপাঠীদের মধ্যে। আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, কারণ এগুলোতে উৎসাহ বাড়ে ভিডিও বানানোর। তাইও তোমাদের কাছে অনুরোধ করছি এটা। আর কমেন্টও লিখবে আর কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ, কার কি ধরনের ভিডিও দরকার, সেগুলো আমি অবশ্যই আনবো তোমাদের কথা মাথায় রেখে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম।